হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম, কারণ কিছু টপিক সামনে আসতেছে। আমার ব্লগে গ্যাপ হয়ে যাচ্ছে, আবার কিছু নতুন সাবজেক্ট পাচ্ছি, সো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমার ম্যাক্সিমাম ব্লগগুলো খুব ইনফরমেটিভ। আমি ট্রাই করি ইনফরমেটিভ ব্লগ আপলোড করার জন্যে, যেন আপনারা একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন ইউএসএতে আসার আগে। আজকের ব্লগটা টোটালি ডিফারেন্ট। যারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ সহ লাইক ইউএসএতে আসতে চান, আপনাদের বেবি আছে, যারা ফ্যামিলি মাইগ্রেশন করে আসতে চান, ফুল ফ্যামিলি শিফট করতে চান। একটা ফ্যামিলি যখন নাকি মাইগ্রেট করে ইউএসএতে আসে, তখন তাদের জন্য বাসা খোঁজা থেকে শুরু করে জব খোঁজা, ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করানো, তারপর তাদের লিভিং স্টাইল, সব কিছু, তারা হাজব্যান্ড ওয়াইফকে কতটুকু টাইম দিতে পারে, বাচ্চাদের কতটুকু টাইম দিতে পারে, তো এই সবগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। সো ভিডিওটা আমি বলবো যে ভেরি ইনফরমেটিভ একটা ভিডিও। আপনারা ট্রাই করবেন ব্লগটা দেখার, নাটানি দেখার ট্রাই করবেন। সো ভিডিওটা দেখে আপনাদের একটা জিনিস রিয়েলাইজ হবে যে আমরা কি আসলে বাংলাদেশে ভালো ছিলাম, নাকি আমরা ইউএসএতে আসার জন্য যে এত মরিয়া হয়ে পড়ি যে আমাদের ইউএসএ আসতে হবে, আমাদের ফ্যামিলি মাইগ্রেশন করা লাগবে, বাচ্চাকে তো সহ চলে আসবো এখানে, ভালো একটা লাইফ লিড করবো সবাই, ছেলেদের ভবিষ্যৎ ভালো হবে, বাচ্চাদের ভবিষ্যৎ ভালো হবে, ফাইন্যান্সিয়ালি আমাদের ডেভেলপ হবে, আমরা বাংলাদেশে আমাদের যেই পরিবার বা আত্মীয় স্বজন আছে সবাইকে সাপোর্ট করতে পারবো। তো এই ধরনের অনেক কোশ্চেনের আনসার আপনারা এই ভিডিও থেকে পাবেন। আরেকটা কথা হচ্ছে যে আমি অলওয়েজ বলি যে ইউএসএর লাইফটা হচ্ছে যে আপনার খুবই স্ট্রাগল করার একটা লাইফ। অলওয়েজ আপনাকে স্ট্রাগল করতে হবে। তো স্ট্রাগল না করলে এখানে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো আপনি যদি মনে করেন যে আপনার বাইরে থেকে মনে করেন যে হ্যাঁ 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করতেছে, লাইফ ইজ গুড, সো ইটস টোটালি রং, লাইফ ইজ নট গুড। সো 2-3 লাখ টাকায় কোনো কিছুই হয় না। আপনি যখন এখানে আসবেন, সো আপনার অনেক খরচ আছে, একটা স্টেট ভেদে আপনাদের এই খরচ এক এক রকম হয়। সো নিউ ইয়র্কে এখানে ট্যাক্সের পরিমাণ বেশি, যার কারণে সব কিছু অনেক হাই প্রাইস। এখানে সব কিছুর লাইক পেমেন্ট করতে হয় বেশি, সব কিছু বেশি করতে হয়। অন্য স্টেটের তুলনায় এখানে আপনার পেমেন্ট অনেক বেশি। তো যাই হোক, আমি এখন যাচ্ছি আপুর এখানে গিয়ে ওনাদের বাসায় যাব। বাসায় গিয়ে ওনাদের সাথে কথাবার্তা বলবো, আপুর সাথে কথা বলবো, আপুর যে হাজব্যান্ড আছে তাদের সাথে কথা বলবো, বাচ্চাদের দেখাবো। তো সব কিছু আমি ট্রাই করব ফুল ভিডিওটা কভার করার জন্য। একটা ভিডিওতে যেন সব কিছু থাকে, আপনারা যেন ফুল একটা ইনফরমেশন পান। তো তারপরেও যদি কোনো ইনফরমেশনের গ্যাপ থাকে, আপনার যদি মনে হয় যে এটা আমার মিসিং হয়েছে, এটা আমার বলা দরকার ছিল, আপনারা ডেফিনেটলি কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনাদের সবগুলো কমেন্টে আনসার দেওয়ার জন্য। সো কিপ ওয়াচিং, এনজয় দ্য ভিডিও। এটা হচ্ছে প্রতিদিনের রাস্তা, কাজ শেষ করে এদিক দিয়ে আমি হেঁটে যাই। বাস ওইখানে আসে, বাসের জন্য ওয়েট করতাম, বাস দিয়ে যেতাম। বাট বাসের জন্য যতক্ষণে ওয়েট করা যায় ততক্ষণে হেঁটেই যাওয়া যায়। সো এরপর থেকে আর বাসের জন্য ওয়েট করি না, হেঁটেই যাই। একটা সময় এই রাস্তাটাকে মিস করবো, যখন এখানে থাকা হবে না, হয়তো অন্য কোথাও যাওয়া হবে, তখন এই রাস্তাটাকে মিস করবো। এই ভিডিওটা দেখলে আমার অনেক কিছু মনে হবে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, পাপা জোনস। এটা খুব পপুলার রেস্টুরেন্ট, খুব ফেমাস। সেখান থেকে অনেকে পিৎজা নেয়। আমি একবার পিৎজা নিয়েছিলাম, খেয়েছিলাম। এখান থেকে একবার নিয়েছিলাম, আর আরেকটা ডমিনোস থেকে নিয়েছিলাম। তো যাই হোক, এখন হাঁটতেছে। এই হচ্ছে আপনার ইভিনিংয়ের অবস্থা। এখন উইন্টার, যার কারণে সূর্যের লাইটটা, সানলাইটটা এত বেশি থাকে না, খুব তাড়াতাড়ি ড্রপ করে। সো যেটাই হোক, কাজের কথায় আসি। তো আমি যের আগে বলেছিলাম যে তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই জব করে এখানে। তো ওনারা একজন হচ্ছে লাইক নাইট শিফটে জব করে, আরেকজন হচ্ছে ডে শিফটে জব করে। তো ওনাদের এক্সাম্পলটা হচ্ছে জাস্ট ওনাদের লাইফ স্টাইলটা হচ্ছে পারফেক্ট একটা এক্সাম্পল, যেটা আমি বলছি যে যারা প্ল্যান করতেছেন যে ফ্যামিলি মাইগ্রেশন করবেন, এখানে আসবেন। তো সব কিছুই। তো দেখি ভিডিওটা কতটুকু ইনফরমেটিভ করতে পারি, তাদের কাছ থেকে কতটা ইনফরমেশন নিতে পারি, আপনাদেরকে তাদের কথাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি।
ফাইনালি আপুর বাসায় চলে আসছি। এতক্ষণ রাস্তা দিয়ে আসতে আসতে যেটা বলতেছিলাম যে অনেক কথা বলছি, সো এই যে আপুকে দেখতে পারতেছেন, আমার একটা ভিডিও তো দেখছেন, বলেন। আসসালামু আলাইকুম। কি বলবো বলেন, আপনি কোশ্চেন করেন, আমি কিছু অ্যানসার দিই। ওকে, আপু অনেক কিছু রেডি করতেছে এখানে, কারণ হচ্ছে যে আজকে দুলাভাইয়ের বার্থডে। তো দুলাভাইকে একটু সারপ্রাইজ দেওয়ার সে ট্রাই করতেছে। আর যেটা বলছি যে আমার আগের ভিডিওতে আপনারা আপুকে দেখছেন, এর আগেও লাইক 2টা ভিডিওতে আপু ছিল, 2টা ভিডিওতে আপনারা দেখছেন। এই যে দেখেন স্বামী কাবাব, চিকেন স্বামী কাবাব, চিকেন স্বামী কাবাব। আর কি করছেন? এখনো কিছু করি নাই। সালাদ এটা তো আপনি নিয়ে আসলেন। ওকে, আপনি নিয়ে আসলেন, চটপটি করছি জাস্ট। ও চটপটি কিন্তু আমার ফেভারিট, আমি কিন্তু ভালো চটপটি করতে পারি। আগে বলতেন, আপনি ডাকতাম। না, করবো আরেকটা নেক্সট টাইম করবো। এখন আমি শুনছি আপনি রান্নাও করতে পারেন অনেক ভালো। অনেক ভালো বলতে কি, যে মোটামুটি যখন আমি শিকাগোতে ছিলাম তখন লাইক আমার মানে করতে করতে এটা হয়ে গেছে, এমন না যে আমি আগে থেকে করতাম। তো একা থাকলে যা হয় আর কি, যে অনেক কিছু করা হয় না, বাট একা থাকতে থাকতে অনেক কিছু হয়ে গেছে। আপনিও তো বাংলাদেশে ছিলেন, আমি লাইক যতটা জানি যে আপনি ব্যাংকে জব করতেন। হ্যাঁ, তো এখানে এসে তো দেখেন যে আমরা কি ধরনের অর্জব গুলো করতেছি। এটার সাথে তো অভ্যস্ত কেউ ছিল না, আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, তাই না? সেটা থাকতে থাকতে হয়ে গেছে। এখন আপনি একটু বলেন তো, যে লাইক আপনি বাংলাদেশে ছিলেন, সেখানে আপনি ব্যাংকে জব করছেন, সেই জব ছেড়ে আপনি এখানে আসছেন। হ্যাঁ, এখানে এসে আপনি যেই জব করতেছেন, আমি জব স্যাটিসফ্যাকশনের কথা বলবো না, বাট বলবো যে ইনিশিয়াল অবস্থায় এই জবটা আপনার কাছে কতটা হার্ড মনে হয়েছে, যে আপনি কি করতে পারবেন? আপনি কি মেন্টালি ভেঙে পড়ছিলেন যে আমি করতে পারবো না, নাকি আমাকে করতেই হবে? কিরকম ফিল হয়েছিল আপনার? আসলে আমি 2018-তে একবার আসছিলাম এখানে। তো ওই সময় আমি 1 মাস 15 দিনের জন্য আসছিলাম। আসার পরে ঘুরতে আসছি। তো তারপর 15 দিন পর আমার হাজব্যান্ডের সাথে যখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে চলো আমরা এখানে থেকে যাই, কারণ তখনকার পরিবেশটা আমার খুব ভালো লাগছিল। বাংলাদেশ আর এখানকার তো অনেক ডিফারেন্স, এখন আমার খুব ভালো লাগছে। পরে আমি বলছি যে আমরা থেকে যাই। পরে আরো 15 দিন আমরা বাড়াইছি টাইমটা। তো 1 মাস ছিলাম। 1 মাস পরে তখন আমার হাজব্যান্ড একটা রেস্টুরেন্টে কাজে ঢোকার পরে মানে এখন বর্তমানে ভাই মানে তখন হচ্ছে ম্যানাটনে ছিল, ম্যানাটন নাকি জ্যাকসন হাইটস, এখন এক জায়গায় প্রিমিয়ামে। তো 1 সপ্তাহ কাজ করার পরে ওর ফেস দেখে আমি পুরো কান্না করে ফেলছি। বাংলাদেশে কেমন ছিল আর এখানে আসার পরে তার ফুল চেঞ্জ। মানে ও এত, ওর মুখ কালো হয়ে গেছে, মানে খুবই খারাপ অবস্থা। যে এই জন্য মনে করেন আমি অনেক কান্নাকাটি করছি ওরে দেখে। তারপরে ওরে বলছি, জ্বরে ধরে বলছি যে চলো আমরা এখানে থাকবো না, যাই, আমরা বাংলাদেশ তো অনেক ভালো ছিলাম। তো চলে গেছি। তারপরে যাওয়ার পরে কি করলাম, 3 বছর 18, 19, 20, 21, 22, তো 4 বছর গেল। এর মধ্যে আমার প্রথম বেবিটা নিয়ে আসছিলাম তখন, পরে 19 আমার একটা বেবি হয়। আর পরে আপনার তখন আবার ডিসাইড করি যে চলে আসবো, কারণ তখন বাংলাদেশের অবস্থা অনেক খারাপ। কোভিডের কারণে অনেক পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়। আমার জবও আমি ছেড়ে দিই। পরে আমার ছোট ছেলে তো ভিসা ছিল না, তো ওর ভিসার জন্য আমরা যখন অ্যাপ্লাই করি আমার 1 বছর টাইম লাগছে। আচ্ছা, আমি একটু ভিসা প্রসঙ্গে আসি। ভিসার প্রসঙ্গটা হচ্ছে যে ভিসা কি আপনারা লাইক ফ্যামিলি সবাই একসাথে পেয়েছেন, নাকি ভাইয়ার আগে হয়েছিল ভিসাটা? না, আমরা 3 জন যখন দাঁড়াইছি তখন আমাদের একসাথে হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ফুল ফ্যামিলি একসাথে হয়েছে? ফুল ফ্যামিলি একসাথে হয়েছে। তো বলে রেখে ওনারা কিন্তু ভিজিট ভিসা এসেছে, যেটাকে B1 বা লাইক B1 B2 বলে। হ্যাঁ, সো ওই ভিসার থ্রুতে ওনারা আসছে। ওনারা এসে ফার্স্ট টাইম একসাথে আসছিলেন সবাই? একসাথে আসছে। এসে আপনারা আবার একসাথে ব্যাক করছেন? একসাথে ব্যাক করছি। ওকে, 1 মাস থেকে আপনারা ব্যাক করছেন। এরপর কি আপনারা আবার সবাই একসাথে এন্ট্রি করছেন? আবার একসাথে। তখন আমার ছোট ছেলে সহ আসছে। ওকে, লাইক আপনারা যখন নাকি সেকেন্ড টাইম ঢুকছেন, ঢোকার আগে আপনার সেকেন্ড বেবিটা হয়েছে, দেন সেকেন্ড বেবির ভিসা নিয়ে আপনারা সবাই একসাথে ঢুকছেন? এন্ট্রি করছি। হ্যাঁ, ওকে। 2022 নভেম্বরের 5 তারিখে আসছি।
তো এই 1 বছর হয়ে গেল, 1 বছরের বেশি হয়ে গেছে আসার পরে তখন টেনশনে ছিলাম যে এখানে এসে হঠাৎ করে কেউ পরিচিত না, কি করব, কার সাথে মিশবো, কিভাবে কি হবে। পরে বনির এক ফ্রেন্ড ছিল, উনি অনেক হেল্প করছে। বনি হচ্ছে কিন্তু আপুর হাজবেন্ড, আমার দুলাভাই আপুর হাজবেন্ড। তো ভাই অনেক হেল্প করছে, যার কারণে এখানে আমরা আসলে থেকে যেতে রাজি হয়ে গেছি তখন। তো তারপরে আমার জবের জন্য আমরা বিভিন্ন জায়গায় ট্রাই করলাম, তো সব জায়গায় ভালো লাগলো না। পরে যেখানে কাজ করতেছি এখন, যে খলিল বিরিয়ানি হাউস, বাঙালি খলিল ভাই আসলে অনেক ভালো একটা মানুষ, আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একসাথে কাজ দিছে। আর আমার 2টা বাচ্চা আছে, বাচ্চা রেখে আমার কাজে যেতে হয়। সো উনি আমাদের যে ওনার খলিল ভাই, হ্যাঁ, উনি আমাদের শিফটটাও সেভাবে ঠিক করে দিছে যে আমি মর্নিং শিফট আর আমার হাজবেন্ড নাইট শিফট। তো ওকে, আমি একটু ইজি করে দিই। হ্যাঁ, সো ওনারা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা যেহেতু ছোট, সো আপনার বাচ্চা আপনারা যখন আসছেন, লাইক সেকেন্ড টাইম যখন এন্ট্রি করছেন, তখন কি আপনার ফার্স্ট বেবিকে আপনার স্কুলে দিয়েছেন? সেকেন্ড টাইম, হ্যাঁ, ফার্স্ট বেবিকে আমি স্কুলে দিছি, কিন্তু আমি তার আগে কাজে ঢুকছি। ওকে, সো ওনারা কাজে ঢুকছে, বাট এট দ্য সেম টাইম তার ফার্স্ট বেবিকে স্কুলে দিয়েছে। নভেম্বর ডিসেম্বর থেকে আমি আমার বেবিকে, বড় ছেলেকে স্কুলে দিছি। ওকে, তার মানে স্কুলে, ও স্কুল পড়াকালীন সময় আপনারা দুজন এট এ টাইম জব করছেন? না, দুজন একসাথে জব করছি, কিন্তু আমাদের স্কেডিউলটা ছিল মর্নিং, সেটা আমি জানি, বাট নাইট। জাস্ট আমি বলতেছি যে জব তো করছেন একই সাথে, তাই না? একই সাথে, বাট স্কেডিউলটা ডিফারেন্ট ছিল। বসে থাকি নাই, রাইট। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি আমার প্রতিটা ব্লগে বলি যে ইউএসএ জায়গাটা খুবই হার্ড। আমি কিছুক্ষণ আগেও কিন্তু বলছি যে মেকিং মানি ইজ ইজি ইন ইউএসএ, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু আর্ন। ওকে, সো আপনি যতটাই ট্রাই করেন না কেন, আপনার ভিতরে যদি আপনার হার্ডওয়ার্ক করার যদি মেন্টালিটিটা না থাকে, শুধু মেন্টালিটি থাকলে হবে না, আপনার বডিকেও সাপোর্ট দিতে হবে। সো দুইটার কম্বিনেশন খুব দরকার। সো ওনারা যেটা করছে যে হয়তো বা বিভিন্ন জায়গায় জব খোঁজাখুঁজি করছে, যাই করছে, বাট খলিল বিরিয়ানিতে এসে ওনাদের একটা রিল্যাক্স একটা স্কেডিউল হয়েছে। উনি মর্নিংয়ে কাজ করে যখন নাকি বের হয়ে যায়, তখন আবার ভাইয়া ঢুকে। তো আমি যখন নাকি ফার্স্ট টাইমে খলিল বিরিয়ানিতে ঢুকছি, তখন দেখতাম যে এরকম আপু কাজ করতেছে, আপু যখন নাকি বের হয়ে যাচ্ছে, তখন বনি ভাই ঢুকতো, ইভেন 2টা বাচ্চা নিয়ে ঢুকতো, স্ট্রলারে করে বাচ্চা নিয়ে ঢুকতো। হ্যাঁ, তো ওই জিনিসটা আমার মাথায় খুব ঢুকছে যে আমি লাইক শুনছি যে মানে মানুষ খুব হার্ড ওয়ার্ক করে, বাট এই জিনিসটা দেখে মানে আমি খুবই স্ট্রেঞ্জ হয়ে গেছি, মানে খুবই অবাক হয়েছি যে হ্যাঁ, আসলে বাচ্চা মেনটেন করা। উনি যেহেতু 3টা-4টার দিকে ওনারটা শেষ হয়, ভাই আবার ঢুকে 3টা-4টার দিকে, উনি আবার এখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে কাজের ওইখান থেকে এসে আবার সেইখানে আসে বাসায়। তো আসার পর তো বুঝেন যে ছোট বাচ্চা মানে অনেক ঝামেলা। আপনারা যারা ছোট বাচ্চা আছে আপনাদের বাসায়, আপনারা জানেন যে ওদেরকে মেনটেন করা কি পরিমাণ ঝামেলা। আপনারা যারা ইভেন জব করেন, জব থেকে এসে তাদেরকে মেনটেন করা খুব ঝামেলা। আর আমাদের এখানকার জবটা এরকম না যে মানে লাইক অফিসিয়াল কোনো জব। হ্যাঁ, এটা খুব ম্যানুয়াল জব মানে অড জব। এক কথা যদি বলি যে অড জবের কোনো ডেফিনেশন হয় না। অড জবের ডেফিনেশন একটাই, খুব পরিশ্রম করতে হবে। এখানে সবকিছু আপনার ফিজিক্যাল, সব লাইক আপনি ওয়েট ক্যারি করতেছেন, এটা করতেছেন, সেটা করতেছেন। এখানে বাংলাদেশের মতো কোনো বসারও সিস্টেম নেই, সব সময় দাঁড়ায় কাজ করতে হবে। আপনি 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, হোয়াটএভার, আপনি যত আওয়ারই কাজ করেন, আপনাকে অলওয়েজ দাঁড়ায় কাজ করতে হবে। তো এইটা তো হচ্ছে যে আপুর লাইক স্টার্টিংটা। সো ওনারা যখন নাকি একটা ফ্লেক্সিবল স্কেডিউলে ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে কাজ করে স্টার্ট করছে, উনি মর্নিং শিফটে আর ভাইয়া হচ্ছে লাইক ইভিনিং শিফটে। সো তখন মানে এই ধরনের ফ্লেক্সিবল স্কেডিউল হয়তো অন্য কোথাও ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে যেত। ইম্পসিবল সেটা বলবো না, হয়তো বা ডিফিকাল্ট হতো, অনেক টাইম লাগতো, বাট খলিল বিরিয়ানিতে কাজ করাতে ওনাদের একটু ইজি হয়েছে, রাইট? হ্যাঁ, ওকে। তো এখন আপনি বলেন যে আপনি ভাইয়ার তো আজকে বার্থডে, রাইট? এখন ভাইয়ের জন্য আপনার কি প্রিপারেশন, আপনি কি রান্না করতেছেন ভাইয়ের জন্য? ভাইয়ের জন্য আসলে প্রিপারেশন তো নেওয়ার ইচ্ছা ছিল অনেক কিছুই, কিন্তু আজকে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে হঠাৎ করে। কারণ সকাল থেকে আমি সকালে 7:30টার সময় বের হয়েছি বাসা থেকে, কারণ আমার যেদিন অফ ডে থাকে ওই দিন আমার বড় ছেলেকে স্কুলে দিতে হয়। তো স্কুলে গেছি, স্কুল থেকে বাসায় আসছি, তখন আমার ড্রাইভিং ক্লাস ছিল। ইন্সট্রাক্টর আমার ফোন দিল, বললো আপু আপনাকে 9টার সময় বেরোতে হবে। সো 9টায় বেরোলাম। আজকে আমার এক্সামও ছিল, তো আমি আজকে ফেল করছি। সো ড্রাইভিং এক্সামের ইয়েটা হচ্ছে, এটা আসলে ফেল পাস কোনো কিছু না। হ্যাঁ, এটা আপনি নেক্সট টাইম আবার দিতে পারবেন, ঠিক আছে? সো ফার্স্ট টাইম তো একটু নার্ভাস হয়ে গেছিলাম আর কি। সো ফার্স্ট টাইম আমার মতো যে ফার্স্ট টাইম কারোটা অ্যাপ্রুভ না হয় ভালো, কারণ ফার্স্ট টাইম যদি হয়
অনেক প্রবলেম থাকে, সেগুলো আইডেন্টিফাই করা যায় না। হ্যাঁ, ওইটা অনেকটা আপনার লাকের উপর দিয়ে হয়ে যায়, যে পেয়ে যায় মানুষ। তো আমারও কিন্তু ফার্স্ট টাইম হয় না, আমারও সেকেন্ড টাইম হয়েছে। তো সেকেন্ড টাইম হয়তো যেটা সুবিধা, আমি আমার প্রবলেমগুলো ফাইন্ডিংস করতে পারছি, যে আমার প্রবলেমটা ছিল কোথায়, ওইটা আমাকে লাইক মেক ওভার করতে হবে, ঠিকঠাক করতে হবে। সো ওনারা হয়তো বা কিছু না কিছু প্রবলেম ছিল। সো এটা নেক্সট যখন আবার স্ক্যাজুয়াল হবে, হোপফুলি উনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপু এখন পোলাও রান্না করবে। ওনার আবার উনি রোস্ট খুব ভালো রান্না করে। একদিন আমাকে খাওয়াইছিল রোস্ট, ওনার রোস্ট রান্না খুব ভালো। আচ্ছা, এখানে কি আপনার বাংলাদেশি সব চাল টাল সবকিছু পাওয়া যায়? সবই পাওয়া যায়, মানে পাওয়া যায় না এমন কোনো কিছু নেই? এমন কিছু নেই, মানে বাংলাদেশে মনে হয় আরো পাওয়া যায় না, এখানে যা পাওয়া যায়। কিন্তু টেস্ট কিন্তু বাংলাদেশের মতো হয় না। কিন্তু টেস্ট বাংলাদেশের মতো। কারণ কি? মাংসের টেস্ট গুলা যতই আমরা টাটকাটা মানে রান্না করি, বাংলাদেশেরটা একটা অন্যরকম। আর মশলাগুলো পেঁয়াজের, আমার মনে হয় পেঁয়াজের কারণে, কারণ পেঁয়াজটা আমাদের ওখানে যেরকম দেশি পেঁয়াজের একটা টেস্ট অন্যরকম, এইটা এখানে পাওয়া যায় না। মনে হয় ইন্ডিয়ান পেঁয়াজ নাকি আল্লাহ জানে, বড় বড় পেঁয়াজ আছে। তারপরে বাসা ভাড়া কত দেন আপনি? আমার বাসা ভাড়া, আমি তো বেসমেন্টে থাকি, আমি আসার থেকেই এই বাসায়। আমার বাসা ভাড়া পরে হচ্ছে $1100। ওরে বাপরে, অনেক। $1100 মানে হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 1,20,25 এরকম হবে। 1,35,000 মতো মনে হয়। 1,35,000 মতো, 125 করে না? তো বুঝতেই পারতেছেন যে 1,35,000 টাকা দিয়ে 1,35,000 টাকা উনি বাসা ভাড়া দেয়। তো আপনাদের তো অবশ্যই দেখার ইচ্ছা করতেছে যে বাসাটা কেমন। তো আপনাদেরকে দেখাচ্ছি। আপু চলেন, আপনি একটু দেখেন বাসাটা। সুন্দর না? তারপরও বাসা সুন্দর লাগবে না, কারণ থাকার মতো একটা প্লেস আমার আছে এখন। হ্যাঁ, সেটাই আমেরিকার মতো জায়গায় যে থাকার প্লেস। কারণ আমি এখন অনেকবার বাসা খুঁজছি, কিন্তু কোনো বাসাই খুঁজে পাই না। এখন বাসা খুঁজে পাওয়া খুব টাফ। টুলেট তো থাকে না বাংলাদেশের মতো অ্যাভেলেবল, খুব সমস্যা হয়। ওকে, আপনার বাসাটা একটু দেখান। সো এখান থেকে স্টার্ট করেন। এটা কি আপনার? এটা আমার কিচেন। ওকে, এটা হচ্ছে আপুর কিচেন পার্ট। উনি এখানে রান্না বান্না করে। আর এটাকে বলা যায় যে লাইক লিভিং রুম। হ্যাঁ, উনি কিচেন, এইটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস। আমি একটু ওয়াইড করে দেখাই। বেড ফেলাইছি, বাচ্চারা এখানে খেলে। ওকে, আপুর যেহেতু 2টা বেবি আছে, সো 2টা বেবির এখানে খেলাধুলা করার একটু স্পেস আছে। টিভিটা রাখছি ওখানে, এখানে টিভি, সো এখানে বেড, এখানে টিভি, বাচ্চারা যেন এখান থেকে সবকিছু করতে পারে। আর সাথে আমি আমার দুই রুমে সিসি ক্যামেরা লাগাই নিছি। ও, আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আপু এখানে সিসি ক্যামেরা লাগাইছে, কারণ বাচ্চারা যেহেতু একা থাকে বাসায়, সো সেই কারণে আপুর সেফটির কারণে উনি খুব টেনশন করে কাজের ভিতরে। সো ওই টেনশনটা যেন একটু কম হয়, বাচ্চাদের জন্য একটু সেফটি হয়, উনি যেন কন্ট্যাক্ট করতে পারে, সেই কারণে ক্যামেরাটা সেট করছে। আর এই তো এইটা হচ্ছে যে লাইক পুরাটা আমি একটু দেখাই। ওইটা ছিল কিচেন, এটা ডাইনিং, পুরাটাই লিভিং রুম বলা যায়। আর ভিতরেরটা বেডরুম। এখন রুম কয়টা আপনার? এটা তো একটা না? আমার একটা বেডরুম আর একটা লিভিং রুম। ওকে, সো এখন যেটা দেখলাম এটা হচ্ছে লিভিং রুম আর এটা হচ্ছে বেডরুম। ওকে, এই তো এইটা হচ্ছে আপুর ওয়াশরুম। ওকে, আপুর ওয়াশরুমটা এখানে আছে, একটা ক্লোজেট আছে এখানে। এই আমার ছোট সংসার। মাশাআল্লাহ, অনেক ভালো একটা সংসার, মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপুর এইখানে আই থিঙ্ক সিসি ক্যামেরা সেট করেছে, মানে বাচ্চাদের জন্য উনি সব অ্যাঙ্গেল থেকে দেখতে পারে, জন্য সব জায়গায় উনি সিসি ক্যামেরা সেট করে রাখছে। এটা আমার জন্য খুবই ভালো একটা কাজ হয়েছে যে আমি সিসি ক্যামেরা লাগাইছি। হ্যাঁ, কারণ আমি যেখানে যাই, কারণ সবসময় তো বাচ্চাদের নিয়ে যাওয়া সম্ভব না, কারণ অনেক ঠান্ডা পড়ে, যার কারণে আমি যখন বাইরে যাই তখন ওদের আমি অবজার্ভ করতে পারেন সিসি ক্যামেরাতে। তারপর বড় ছেলে মানে কোন গ্রেডে পড়ে? ও এখন ফার্স্ট গ্রেড। ওকে, আর ছোটরা কি স্কুলে তোর প্ল্যান আছে যে নেক্সট ইয়ার? বলতে তো 2024 তো স্টার্ট হয়ে গেছে। ও এখানে তো সেশন শুরু হয় সেপ্টেম্বর সেশন স্টার্ট হয়। ওকে, ওর এই সো নেক্সট ইয়ারে দিবেন না? সরি, দিস ইয়ার 24 দিবেন। আচ্ছা, এখানকার মানে বাচ্চাদের স্কুলে পড়াশোনার, আচ্ছা চলেন আপনি কাজ করেন, কাজ করতে করতে কথা বলি, আইদার টাইম কিল হবে। এখানে ইউএসএ তে মানুষের সময়ের ভ্যালুটা অনেক। সো আপনি টাকা দিয়েও এই জিনিসগুলো আপনি কখনো কভার করতে পারবেন না, এটা আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলি।
আপু এখানে কাজ করুক, কাজ করতে করতে আপুর সাথে একটু কথা বলি। সো স্কুলের ফ্যাসিলিটি নিয়ে আপনি একটু বলেন, যে যারা ধরেন এখানে আসতে চায়, হ্যাঁ কোন কোন বছর থেকে, আই মিন লাইক বাচ্চাদের কত বছর হলে স্কুলে এলাও করে? এখানে বাচ্চাদের জন্য 3 বছর থেকে স্কুল এলাও। 3 বছর, হ্যাঁ প্রি স্কুল বলে এটাকে। 3 বছর যারা যে বাচ্চাগুলো স্কুলে ভর্তি হয়। তো আমি আমার ছোট ছেলেকে দিতে পারি নাই, কারণ ওই সময় দেওয়াটা সম্ভব হয়নি আমার, কারণ আমার হাজব্যান্ড তখন বলছিল যে 2 স্কুলে গেলে টাইমিংটা সমস্যা হয়ে যাবে, যার কারণে দেওয়া হয়নি। তারপর কিন্ডার গার্ডেন 4 বছর থেকে কিন্ডার গার্ডেনে যাবে, তারপর ফার্স্ট গ্রেড। আচ্ছা আচ্ছা, এভাবেই শুরু। আর এখানে স্কুলে কি কোনো খরচ আছে বাচ্চাদের? না, এখানে স্কুলে কোনো খরচ নাই। আমি তো টুরিস্ট ভিসায় আসছি, তো আমার আলাদা মতো কোনো কাগজও লাগে নাই, জাস্ট পাসপোর্ট এটা লাগছে আমার ওদের ভর্তি করতে, আর কিছুই চাই না। আর কোনো টাকা পয়সা কিছুই লাগে না, কিছুই লাগে না। স্কুল থেকে কোনো ফ্যাসিলিটি পাওয়া যায়? হ্যাঁ, এখন যেহেতু আমার টোটাল চলে আসছে, অফারিং চলে আসছে, তো কিছুদিন আগে ইব্রাত, আমার বড় ছেলের নাম ইব্রাত, তো ওরে মনে হয় বেনিফিট কার্ড দিচ্ছে একটা। আচ্ছা আচ্ছা, তো ওখানে কিছু অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে যে বাচ্চাদের খাদ্য নেওয়ার জন্য। এটা ইউজ করি মাঝে মাঝে ওদের জন্য। বুঝতে পারছি। তো তার মানে যে বেনিফিট আছে? হ্যাঁ, বেনিফিট আছে, সেটাই আমি সেটাই জানতে চাইছি, যে অ্যাট লিস্ট বেনিফিট আছে। তারপর আমাদের ইন্স্যুরেন্স ফ্রি, মেডিকেল ইন্স্যুরেন্স যেটা। তো এখানে আসার পরে যত ডাক্তার দেখাইছি, ডাক্তার তো মানে আমাদের কোনো হেডেক নেই, ডাক্তারেরই সব হেডেক। আচ্ছা আচ্ছা, এটাও ইন্স্যুরেন্স কভার করে আমাদের। ভালো, মানে সব দিক দিয়ে ভালোই আছে আলহামদুলিল্লাহ। আর কি বলবো। আপু খুব নার্ভাস হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে উনি কখনো ভিডিওতে, মানে আমার ব্লগ করা হয়েছে রেস্টুরেন্টে, বাট ব্লগের মাঝখানে উনি ঢুকে গেছিল। তো এখন যেহেতু ওনার লাইফ নিয়ে কথাবার্তা বলা হয়েছে, ওনাকে বেস করে আজকের এই ভিডিওটা করা হচ্ছে, তো উনি অনেকটাই লাইক নার্ভাস হয়ে যাচ্ছে যে ক্যামেরার সামনে এসে কথাবার্তা বলবে, এতজন মানুষ দেখবে, এত মানুষ দেখবে, ওনার বাংলাদেশ থেকে ওনার ফ্যামিলি দেখবে, ওনার আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারাই আছে সবাই দেখবে। তো এই কারণে উনি একটু নার্ভাস ফিল হচ্ছে যে কিভাবে কথা বলা যায়, রাইট? আসলেই আপুকে একটু হেল্প করে দিই, আপু একা একা কত কাজ করে, পরে বলবো যে আসছে ব্লগ করতে, একটু হেল্প করে না। আমার জামাইয়ের জন্য এখন দুলাভাই ফোন করবো না কেক ফোন আসছে, এখন তার জামাইয়ের জন্য ফোন কেক কোনটা দেখবো দেখেন তো। আপুকে হেল্প করে দিচ্ছি, নাহলে পরে বলবে যে আসছে শুধু ব্লগ করতে, একটু হেল্প করে না। কোনো দরকার নেই, আপনি হাত কেটে ফেলবেন। আমার কাছে না, এটা লাস্টের দিকে চলে আসছে, এই জন্য এটা পড়ে যাচ্ছে। খোল বিরিয়ানিতে সালাদ করতে করতে অভ্যাস হয়ে গেছে না? না, সালাদ করতে করতে ওইটা তো ধরেন জাস্ট ঠিক আছে করতেছি, এটা না স্লিপ করতেছে, সাইজ ছোট তো সমস্যা নেই। এই যে এটার জন্য এখানে একটু কেমন যেমন থাকে, চার করে নাই যে সাবধান। আপনি আমার কাছে দেন, আপনি আমার বাসায় বেড়াতে আসছেন? বেড়াতে আসিনি তো। হ্যাঁ, তারপরে কি আপনাকে ইনভাইট করছি, এখন যদি হাত পা কেটে যান বাসায়, ভাবি আমার উপরে দেবে না। পোলাও রান্না হচ্ছে, হ্যাঁ মানে পোলাও না, লাইক বিরিয়ানি, বিফ বিরিয়ানি রান্না হচ্ছে। আপু বিফটা আগেই রান্না করে রাখছে, কারণ বিফ হতে একটু টাইম লাগে, আর বিরিয়ানিটা সকালে স্কুল থেকে আসার সময় আমি সব বাজার করে নিয়ে আসছি। দেখছেন, মানে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু চলে আসছে। ওনার আজকে উইকেন্ড ছিল, বাট উইকেন্ডের ভিতরে অনেক প্রোগ্রাম ছিল। প্রতি উইকেন্ডে বাচ্চাদের তো আর উইকেন্ড থাকে না, উইকেন্ডটা ওনারই থাকে। তো সকালেই তাকে উঠতে হয়, উঠে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হয়। আজকে স্কুলেও গেছে, ওনার ড্রাইভিং এক্সামও দিচ্ছে, ভাইয়ের বার্থডে, এই জন্য অনেক প্রোগ্রাম। উনি যতটুকু সম্ভব হয়েছে উনি করতেছে, সব বাজার কাজ সব উনি করছে, তো অনেক কাজ। উইকেন্ড মানে যে শান্তি তা না, উইকেন্ড মানে অনেক ঝামেলা, আরো বেশি। ওয়ার্কিং ডে থেকে উইকেন্ড ডে তে ঝামেলা প্রচুর থাকে। উইকেন্ডে আপনার আর ভালো লাগে না, রেস্ট পায় না তো আসলে উইকেন্ডে রেস্ট। আমার হাজবেন্ড এখন চলে গেছে লন্ডিতে, ও লন্ডি করে আসবে। এটা
কাটার সাহস পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, কাটা লাগবে, হয়েছে, অনেক হয়েছে। লাস্টের দিকে চলে এসছে। তেল গরম হয়েছে না? শিওর? অল্প পেঁয়াজ দিলে তো হয় না, আমি বেরেস্তা করবো। দেবেন না? হয়ে গেছে হয়ে গেছে, বেরেস্তা হচ্ছে। আচ্ছা, বিরিয়ানিতে কি বেরেস্তা দেয়? আমি জানি না, পোলাও তো দেয় এখন, তাই না? বেরেস্তা অবশ্য রাইস জাতীয় সবকিছুতে ইউজ করা পোলাও যায়। জাতীয় সবকিছুতে পোলাও, মানে রিচ ফুড যেগুলোতে। যে আপু গরুর মাংসটা আগেই রেডি করে রাখছেন নি? পুডিং রান্না করছেন? হ্যাঁ, পুডিং রান্না না, বানাইছি। ও আচ্ছা, পুডিং বানাইছেন। মানুষ ভালোই পুডিং খায়, বাট আমি কখনো পুডিং খাইনি। খাইছেন আপনি? আজকে খাবেন, ঠিক আছে? টেস্ট জানি না কেমন হয়েছে, আমার সবসময় পুডিং এর উপরে এ হয়ে যায়, কেমন যেন একটা হয়ে যায়। ও আজকে খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। পারফেক্ট পুডিং হয়েছে। মাশাআল্লাহ বলে তো থুতু দিতে হয়, এখন কি থুতু দিবেন কেকের উপরে? থুতু দিয়ে দেন, কিন্তু কারো বলা যাবে না। না, সুন্দর হয়েছে, কালারটা ভালো আসছে। সুন্দর আসছে। এই ওইখানে সাউন্ড হচ্ছে কিসের? এটা নাড়তে হবে না? জি, আমার না বেরেস্তা করতে গেলে কেমন লাগে, মানে এতক্ষণ টাইম যে লাগে। আপনার বাংলাদেশে আপনার বাবা মা আত্মীয় স্বজন সবাই ভিডিওটা দেখে খুব ভালো লাগবে তাদের, যে আপনার সাথে ফোনে কথা বলে, ছোট্ট একটা ক্যামেরা দিয়ে এতটুকুর ভিতরে কথা বলে, আজকে বড় ক্যামেরায় ওনারা সবাই দেখতে পারবে। বড় ক্যামেরায় দেখবে, কিন্তু আমার আম্মু না লাইক করে না যে আমি ভিডিও করি বা ছবি আপলোড দিই বা ছবি তুলি। আমার আম্মু অনেক পরিষ্কার। আপনার রিকোয়েস্টে আমি জাস্ট আপনার জন্য করলাম আর কি। তো এটা অনেক মানুষের জন্য উপকার হবে আমার মনে হয়। আমি জানি না আমি কেমন ভাবে বলতেছি বা কতটুকু বলতে পারতেছি, একটু হলেও উপকার হবে। না না, ভালো উপকার হবে, কারণ আমার এখানে অনেকেই কমেন্ট করে যে তারা বেবি নিয়ে আসবে বা ফ্যামিলি নিয়ে আসবে। হ্যাঁ, ইভেন অনেকেই কমেন্ট করে যে তারা গভর্নমেন্ট জব করতেছে, ব্যাংকে জব করতেছে, ভালো ভালো জব করতেছে। তো আশাটা আসলে কতটুকু ভালো ডিসিশন হবে। তো ভিডিওটা তাদেরকে আনসার দিব না যে কতটুকু ভালো ডিসিশন বা খারাপ ডিসিশন, ওরকম না। আসার পরে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে আমার মনে হয় পানি বের হবে, কারণ এখানকার কাজের সাথে বাংলাদেশের কাজে কেউ অভ্যস্ত না। আমিও করছি, আমিও কান্না করছি একা একা। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। আস্তে আস্তে প্রথমে তো কেউ থাকে না আসলে, থাকতে থাকতে সবার সাথে পরিচয় যখন হয়ে যায়, একটু বাইরে বেরোতে পারি, সবার সাথে সময় দিতে পারি, তখন না খুব ভালো লাগে। তখন আর মনে হয় না যে হ্যাঁ বাংলাদেশে যাব বা বাংলাদেশে আছে কেউ, এগুলো কিচ্ছু মনে হয় না। এখন যেরকম আমার একটু মন চায় না যে আমি বাংলাদেশে যাই, একটু মনে হয় না। এখানে থাকতে থাকতে নিজের একটা, এখানে নিউ ইয়র্ক বিশেষ করে আপনার না হওয়ার, এইসব মনে না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যেটা নিউ ইয়র্ক। আপনি যদি অন্য একটা স্টেটে থাকতেন, হ্যাঁ অন্য একটা স্টেটে থাকতেন, তখন আপনার ফিল হতো যে না এখানে বাঙালির অভাব, বাঙালি ফুডের অভাব, সবকিছুর অভাব। তো নিউ ইয়র্কে থাকলে আসলে কখনো মনে হয় না যে আমি যেমন আগে আমি শিকাগোতে ছিলাম, হ্যাঁ এখন আমি নিউ ইয়র্কে শিফট হয়েছি, প্রায় 9-10 মাস হয়ে গেছে। তো নিউ ইয়র্কে এসে মনে হয় নাই যে আমি আমেরিকাতে আছি, এটা ট্রু। বাট যখন একটু এদিক সেদিক ঘুরতে যাই তখন একটা ফিল আসে যে না এটা আমেরিকা। বাট যখন নাকি আমরা যে কাজের এরিয়া বা মানে বাঙালি যে এরিয়াতে হ্যাঁ কাজ করতেছি, রাইট, তো ওইটার কারণে তো এখানে সবকিছুই আপনার দোকানপাট বাঙালি, মানুষজন বাঙালি, সবকিছুই বাঙালি। তো বাঙালির সাথে থাকতে থাকতে এই পুরো কমিউনিটি বলেন বা এখানে যারাই থাকে তাদের কখনো ওই দেশে যাওয়া লাগবে বা দেশের প্রতি যেই একটা অ্যাট্রাকশন ছিল ওইটা আস্তে আস্তে কমে আসতেছে। বেরেস্তা রেডি হয়ে গেছে, কালার কিন্তু আজকে সবগুলো সুন্দর আসতেছে, তাই না? আসলে আগের দিন আপনি ছিলেন, যেদিন আমার ছেলে বার্থডে ছিল একসাথে, হ্যাঁ সেই দিন তো আমি আসছিলাম না, ওই দিন যে পোলাও করলাম না, কালো হয়ে গেছিল না বেরেস্তা। বেরেস্তা তো আমি খেয়াল করি, আমি মনে হয় অল্প রাইস নিয়েছিলাম, পরে তো ফেলাই দিয়ে আসলো মনে হয়। সিন্দুক এগুলো দেখেন না ওরা? আরে না, এই সিন্দুক আমারও ছিল শিকাগো থাকতে। হ্যাঁ এরকম সিন্দুক থাকে, এটা আমি অনেক কিছু কিনতাম একসাথে। আমি একটু নেড়ে দিই আপনাকে। একদিন আমিও
আপনার ব্লগ করবো, বুঝছেন? আপনি আমার বাসায় আসবেন, হ্যাঁ গরু মাংস রান্না করবেন। আমি জানি যে আপনি গরু মাংস অনেক মজা করে রান্না করেন, কারণ আপনি গল্প করছেন আমার সাথে। হ্যাঁ, গরুর মাংসটা আমি ওই যে রান্না করতে করতে এখন এখানে একটু আছে, মানে আপনি তো প্রতিদিন রান্না করেন, আমি তো প্রতিদিন রান্না করি না। যেটাই হোক কোনো সমস্যা নাই, আমরা পিকনিক করবো। আমি ধরেন এর আগে আমি 2-3 বার রান্না করব, হ্যাঁ, তাহলে একটু কি বলে যে রিহার্সাল হয়ে যাবে, তখন আমি তখন আমি ফাইনাল রান্নাটা পরে আপনার এখানে এসে করবো। তাহলে ধরেন অ্যাটলিস্ট খাওয়া যাবে। রান্নাটা করবেন কোথায়? খলিলবাড়িতে? না রান্না তো করবো আপনার এখানেই, ট্রায়াল গুলো আপনার এখানে দেওয়া লাগবে। আপনার তো কালকে উইকেন্ড আছে, বৃহস্পতিবার, কালকে চলে আসেন, ট্রায়াল দিন। কালকে ট্রায়াল দিব? ওকে, দিব। এখানে রাইস দিয়ে দিবেন। এটা অবশ্য ভালো হয়েছে, রাইসটা দেওয়াটা ভালো হয়েছে। আমি কিন্তু করতাম, লাইক পোলাওটা যখন ভিজতো না, এটা আমি তেল দিয়ে দিতাম সাথে। হ্যাঁ, যখন ওয়াশ করতাম মানে তেল দিয়ে করতাম, তাহলে ওই যে রান্না করার সময় রাইসগুলো একটা আরেকটার সাথে লাগে না। মানে এটা হচ্ছে আমার থিওরি, বাট অনেকে এটা ছাড়াও করে, তাদেরটাও একটা রাইস আরেকটার সাথে লাগে না, ঝরঝরা হয়। তার মানে আপনি সবকিছু রান্না করতে পারেন? না সবকিছু না, আমি সবকিছু পারি না। আমি মাছ মোটেও আমি রান্না করতে পারি না। আমি যেটা রান্না করতে পারি এখন চিকেন, বিফ, মানে চিকেন আর বিফ জাতীয়, লাইক কখনো চিকেন লাইক কারি হয়, আবার কখনো ভুনা হয়, এই দুইটাই। ও আবার আরেকটা জিনিস, হালিম রান্না করতে পারি। হালিমটা খুব ভালো হয় আমার। একদিন হালিম রান্না করে খাবেন, আমার হালিম অনেক ভালো লাগে। ওকে, কবে রান্না করবেন? আপনি চলেই যাবেন আর কয়েকদিন পর? না, যখন যাবো তখন যাবো, এর আগেই হবে একদিন ইনশাআল্লাহ। বুধবার আসেন, এসে হালিম রান্না করেন, কি কি লাগবে বাজার করে নিয়ে আসবেন। আপনার না লাগবে চটপটিতে ধনিয়া দিবেন না? ভাইকে বলেন ধনিয়া নিতে। ধনে পাতা নিয়ে বলছেন? আমি তো এই যে পোলাও কিন্তু আমি রান্না করতেছি, যে উনি এখন এসে কিন্তু পানিটা আপনি দিয়ে দেন এখন, বলেন যে চাল কত করে দিতে পারেন? চাল গ্লাস কোনটা? এটা 1 2 3 4 5 হালি তো বলবে না, ছোট ছোট হালি। স্টার্টিং এ তো লাইক ইউএসএল লাইফে কিন্তু স্টার্টিং এ সবাই খুব স্ট্রাগল করে, সবারই অল্প অল্প জিনিস থাকে। আমি লাস্ট ভিডিওতে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছিলাম, ওইখানে আমি দেখছি যে ওনারা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছে। তো লাইক রান্না বান্না খুবই কম করে, কারণ সময় কোথায় এত রান্না করার। মানে এগুলো রান্না করতে হবে, গেস্ট খাবে, আবার ক্লিন করতে হবে সারাদিন। একটা উইকেন্ড যদি সারাদিন যদি উইকেন্ড যদি এভাবেই যায়, তাহলে মানুষের উইকেন্ডটা কোথায় থাকলো? তো এই কারণে মানুষ চায় যে যেভাবে শর্টকাট হয়, সময় কম লাগে, বাট যেখানে বিনোদনের যাতে ফোকাস করতে পারে, রান্নার পিছনে যেন আমরা রান্না করতে একটা খরচের কথা যেটা বলা যায়, যে রান্না করতে কিন্তু আমাদের অনেক খরচ পড়ে যায়। হ্যাঁ, কিন্তু কোনো কিছু কিনে আমরা যখন চাপ করি, সেটা কিন্তু খরচটা কম পড়ে। কোনটা? মশলা, বিরিয়ানি মশলা। এটা আপনার নিজের হাতে বাটা মশলা। আমার ব্লেন্ডারে বেটে খাইতে ইচ্ছা করে না, ভালো লাগে না। বেটে মানে কি শিলপাটায় বাটছেন? এটা শিলপাটায় বাটছি, যে আমার শিলপাটা বাংলাদেশ থেকে নিয়ে আসছেন। শিলপাটা এখানে পাওয়া যায় না? জানি না, আই থিংক পাওয়া যায় না। আমি অনেকজনকে শুনছি শিলপাটা, এই জন্য আমি নিয়ে আসছি। লবণ দেয়নি তো, আসল জিনিস তো দেয় তো। দেন লবণ, দেন লবণ কেন দেন নাই? মনে করে দিবেন না, আপনি রান্না করতেছেন এখন, আপনি আমার দোষ দিচ্ছেন। আমি কি ভিডিও করব না রান্নার দিকে খেয়াল রাখবো? কোনটা? ভিডিও শুরুতে আপনার রান্না খারাপ হলে আপনি আমার দোষ দিবেন, আমার ভিডিও খারাপ হলে কিন্তু আমি আপনার দোষ দিব। ওকে, ডান। আপুর বাসা থেকে বের হইছি, কারণ মানে আপুর যে হাজবেন্ড, উনি বারবার বাসায় ঢুকতেছে, আবার বের হচ্ছে। তো উইকেন্ডে যেটা হয় আর কি, লন্ড্রির অনেক কাজ থাকে, বাজারের অনেক কাজ থাকে। উনি একবার বাইরে গেল, বাজার করে নিয়ে আসলো, তারপর আবার এখন লন্ড্রিতে গেছে, আবার বাচ্চাদের রেখে গেছে, আবার বাচ্চাদের নিয়ে যাচ্ছে। তো এরকম হচ্ছে। এখন আমি যাচ্ছি ভাইয়ের এখানে, উনি লন্ড্রিতে আছে। তো এখানে গিয়ে কিছু কথা বলি, কারণ আপুর এখানে অনেক গেস্ট আসা স্টার্ট হয়ে গেছে। তো এখানে কথা বলে নয়েজ হতে পারে, তো যতটা সম্ভব ট্রাই করতেছি কভার করার। এখন আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। সো দেখি ওনার থেকে কি ধরনের কি ইনফরমেশন পাওয়া যায়।
তো বনি ভাইয়ের এখানে চলে আসছি, উনি হচ্ছে লন্ড্রিতে আসছে, যেটা আমি বলছিলাম। বনি ভাই এলবিএফোর হাজব্যান্ড। তো একসাথে কাজ করি, আমরা সবাই একই রেস্টুরেন্টে কাজ করি। তো বনি ভাই, আপনার আপুর সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে, আপুর সাথে কিছু কথা বললাম, আমার ভিউয়ার্সরা যেন দেখে, বুঝতে পারে। এখন আপনার শারীরিক অবস্থা বলেন যে কি অবস্থা? শারীরিক অবস্থা এখন একটু আর কি, আমি অসুস্থ, আমার পায়ে একটু ব্যথা আছে, এছাড়া আলহামদুলিল্লাহ সর্বদিক দিয়ে ভালো আছে। পায়ের ব্যথাটা কি আপনার বাংলাদেশ থেকে ছিল এটা, নাকি এখানে এসে এটা এখানে আসার পরে? এটা কেন হয়েছে? লাইক কাজের প্রেশার থেকে হয়েছে, কাজের থেকে হয়েছে? না, কাজের থেকে বটে, আমার কিসের কোমরের হাড্ডিটা বাড়ছে, এটার কারণে হাড্ডি বাড়ার কারণে কোমর থেকে পায়ের যে শিরাগুলো নামছে, এটার উপর প্রেশার পড়ে। আচ্ছা আচ্ছা, যার কারণে আমার ভিতরে যন্ত্রণা হয়। আচ্ছা। তো এটার জন্য কি আপনার কাজ করতে তো অবশ্যই সমস্যা হয়? হ্যাঁ, কাজ করতে একটু সমস্যা হয়, তারপর করা যায় কাজ আর কি। এখন আপনি তো বাংলাদেশে খুব ভালো একটা জব করতেন, হ্যাঁ, এখন আপনি ইউএসএ তে আসছেন, এখন আপনার সিদ্ধান্তটা কি ঠিক ছিল? মানে যখন ইউএসএ আসার সিদ্ধান্ত নিছেন, তখন কি মনে করে সিদ্ধান্ত নিলেন, আর কি মনে করে থেকে গেলেন? সিদ্ধান্ত আমার মনে হয় যে আমার সিদ্ধান্ত ঠিক ছিল, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা মনে হয় সাধারণত আমাদের যেটা হয় বাংলাদেশে, একজন পুরুষ মানুষের উপরে সাধারণত একটা ফ্যামিলি ডিপেন্ডেন্ট থাকে। তো বাংলাদেশে এখন সর্বদিক দিয়ে যে রাজনৈতিক অবস্থা বলি, সামাজিক অবস্থা বলি, কিংবা প্রশাসনিক অবস্থা, এটা আসলে আমি ওইভাবে মেনে নিতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, বিশেষ করে প্রশাসনিক অবস্থা খুব ভালো ছিল না, যে কোনো সময় যে কোনো মানুষ হয়রানির শিকার হতো। তারপরে যেটা বলছিলাম যে একটা ফ্যামিলি সাধারণত একটা পুরুষ মানুষের উপর ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, আর যেহেতু আমরা প্রাইভেট সার্ভিস হোল্ডার ছিলাম, আর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ওইভাবে ভালো যাচ্ছিল না আমার মনে হয়, যার কারণে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাম না, এখানে মনে হয় বেশি স্টে করলে হয়তো বা সামনে সমস্যা হতে পারে। তো এখন ভাই আমরা যেটা জানি যে মানে আমরা একসাথে কাজ করি, আপনি হচ্ছে যে ইভিনিং শিফটে কাজ করেন, হ্যাঁ, আমি আপুর সাথে মর্নিং শিফটে কাজ করি, আমি আর আপু একই সাথে ওপেনিং করি, আর ভাইয়া হচ্ছে যে লাইক ক্লোজিং করে। তো ক্লোজিং করে কখনো মানে বাসায় ব্যাক করতে করতে 3টা, 3:30 এরকম হয়ে যায়, 3টা 4টা, হ্যাঁ 3টা 4টা এরকম হয়। তো এই যে মানে আমি এটাকে আমি ডিরেক্টলি বলবো যে একটা ইমব্যালেন্স লাইফ, হ্যাঁ, লাইক লাইফটা এখনো ব্যালেন্স হচ্ছে না। তো লাইফটা ব্যালেন্স না হওয়ার কারণে আপনি, আপু ডেতে কাজ করতেছে, আপনি ইভিনিং এ কাজ করতেছেন, আপনি কেন ডেতে কাজ করতেছেন না? তাহলে তো ধরেন মানে একটু ব্যালেন্স হইতো, আপনারা একসাথে কাজ করার পর আপনার ফ্যামিলিকে টাইম দিতে পারতেন। এখন যেমন আপনারা একই দিনে উইকেন্ড নিচ্ছেন, হ্যাঁ, হয়তো বা মানে আমরা লাইক যেখানে কাজ করি, হ্যাঁ, সেখানকার মালিক বা ম্যানেজমেন্ট যেটা বলেন না কেন, তারা একটু ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, যার কারণে আপনারা একই দিন স্ক্যাজুয়াল নিতে পারছেন ছুটিটা, তাই না? তো আপনি কেন ভাবতেছেন না যে আমরা দিনের বেলা একই সাথে কাজ করব, পরে আমরা একই সাথে ফ্রি থাকবো? মানে কোন কারণটার জন্য আসলে আপনারা একই সাথে কাজ করতে পারতেছেন না ডে শিফটে? এটার অ্যান্সার হচ্ছে, যেহেতু আমার 2টা বাচ্চা ছোট, একজন স্কুলে যায় আর একজন যায় না। এখন 2জন যদি আমি মর্নিং শিফটে কাজ করি, তাহলে হবে কি, ছোট বাচ্চাটাকে আমি কার কাছে রেখে, এটা একটা ব্যাপার। এই মালিকের সিদ্ধান্তটা এখানে তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আর যেহেতু 2জন কাজ করি, একজন সকালে একজন বিকালে, আমি বিকালে কাজ করলে হয় কি, সকালে আমি ছোট বেবিটাকে আমি দেখাশোনা করতে পারি বাসায়, আর সকালে আমার ওয়াইফ কাজ করতে পারে। ও আসার পর ও বাচ্চাটাকে আবার দেখাশোনা করে, 2টা বাচ্চাকেই আমি আবার কাজে চলে যাই। আমরা এখানে ইন্স্যুরেন্সে বদলতে আমরা এখানে ডাক্তার দেখানো, ডাক্তারের কোনো ভিজিট নাই। এগুলো কথা হইছে আপুর সাথে, আপু সবাই বলছে লাইক ইব্রাত স্কুল থেকে এইগুলো চিন্তা করা হইছে, ইন্স্যুরেন্স কার্ড করা হইছে, এইগুলো চিন্তা করেই আর কি, যে এত আমি বাংলাদেশে কত টাকা ইনকাম করব, যে আমার ইনকামের সাথে এগুলো সামঞ্জস্য কিনা, কিংবা বাংলাদেশে বছর আসলেই
দেখা যায় যে 2,000-3,000 টাকা বাসা ভাড়া বৃদ্ধি করে বাড়িওয়ালা। তা আমি যে আমার তো স্যালারি তো ওই পরিমাণে বাড়ে না, বা জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, অনেক কিছু এইভাবে চিন্তা করে পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে কিন্তু আমরা ইউএসএ চলে আসলাম। তো আমার আজকের এই ভিডিওর উদ্দেশ্য ছিল যে ভাই আর আপুর লাইফ স্টাইলটা, তারা ইউএসএ আসছে এটা আপনাদেরকে দেখানোর জন্য, যে বাচ্চা নিয়ে ইউএসএ তে থাকা, হ্যাঁ ইউএসএ তে জব করে বাচ্চাদের স্কুলে দিয়ে হাজব্যান্ড ওয়াইফ ডিফারেন্ট শিফটে কাজ করে লাইফে আসলে কতটুকু শান্তি। হ্যাঁ, সেটা খুব পার্সোনাল কোশ্চেন হয়ে যায় যে লাইফে কতটুকু শান্তি। শান্তি ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে শান্তি একরকম, কেউ মানে হাজব্যান্ড ওয়াইফ ডিফারেন্ট শিফটে কাজ করে শান্তি পায়, কেউ সেম শিফটে কাজ করে শান্তি পায়। সো ওই কোশ্চেনটা অন্যরকম, যেহেতু ডেফিনেশনটা অন্যরকম শান্তির। আপনার কাছে এক ধরনের হবে, আমার কাছে আরেক ধরনের হবে। বাট সবকিছুর এন্ডিং এ, লাইক এন্ড অফ দ্য ডে, বা আমি বলবো যে এন্ড অফ দ্য টার্গেট, প্রতিটা মানুষ এখানে আসে একটা টার্গেট সেট করে আসে, একটা গোল সেট করে আসে। আপনি জাস্ট ইউএসএতে আসছেন, আপনি কাজ করতেছেন, ইট ডাজন্ট ম্যাটার আপনার মাথায় আছে যে আপনি লিগেল থাকবেন না ইলিগেল থাকবেন, আপনি জাস্ট কাজ করতেছেন ফর মেকিং মানি। আপনি টাকা এখানে মেক করতেছেন, আপনি আপনার দেশে টাকা পাঠাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার ফিউচারটা কি? আপনি কি সারা জীবন এই ধরনের অর্জন করে যাবেন, নাকি আপনার কোনো গোল সেট করা আছে? সেই ধরনের অনেক কিছু, অনেক কোশ্চেন আছে। তো সেইগুলো নিয়ে আমি একটা ব্লগ ক্রিয়েট করবো নতুন করে। এখন আমি ভাইয়ের কাছে আমি আবার জানতে চাবো যে আপনার ফিউচার প্ল্যান, যে এখানে আপনি যেটা কাজ করতেছেন, যে অর্জন করতেছেন, এটা হচ্ছে যে শরীরে যতদিন, শরীর আল্লাহ যতদিন সুস্থ রাখছে, শরীরে যতদিন এনার্জি আছে, অ্যাবিলিটি আছে, ততদিন এই কাজগুলো করা যায় আই থিঙ্ক। হ্যাঁ, বাট আপনি যেহেতু এখন একটু ফিজিক্যালি একটু উইক এখন, হ্যাঁ, আশা করি এটা একটা সময় ঠিক হয়ে যাবে। সো ভাই, আপনার এখন কি প্ল্যান, আপনার ফিউচার প্ল্যানটা কি? আমি শুরুতেই বলবো যে ফিউচার প্ল্যান করতে গেলে কেউ যদি বিষয় যদি আসতে চায় কিংবা আসে, তাকে আগে মাইন্ড সেট আপ করে আসতে হবে। যে টাইপের জব হোক না কেন, যে হোক না, আমি থাকবো এই সিদ্ধান্তটা আগে। অনেকে আছে দেখা গেছে যে 10 দিন 15 দিন 1 মাস 2 মাস কাজ করে চলে গেছে। আমার এখানে এগুলো হয়েছে, জানি আমি আর বললে হয়তো অনেকে আমার পরিচিত যারা আছে তারা চিনতে পারবেন, কিন্তু বলবো না, আমি বলতে চাই না। ফিউচার প্ল্যান বলতে গেলে ইউএসএ আসলে আপনি যেটাই হোক না কেন, আপনি সাধারণ মানুষ হন কিংবা আপনি ডাক্তার হন কিংবা ইঞ্জিনিয়ার হন, প্রত্যেকেই একটা সময় দিতে হবে। মিনিমাম 1 থেকে 2 বছর একটা সময় দিতে হবে একটা ভালো কিছু করতে গেলে। ফিউচার প্ল্যান হচ্ছে সামনে আমরা অন্য কিছু করার চাই। যেহেতু আমি একটা লেভেলে জব করতাম, আমি ওই লেভেলে যাওয়ার চিন্তা করবো, কিংবা অন্য কোনো জব করার চেষ্টা করবো। সারা জীবন তার এই করবো না, এটা করা সম্ভব না। আর নেক্সটে আসলে কী করবো ওটা সময় বলে দেবো, এটা কী করবে। চেষ্টা থাকবে অন্য ভালো কিছু করার। তো ইউএসএতে এসে যারা বলতে কি ভাই একটা ভালো জব করতো, আমি আইটি সেক্টরে আমার 11 ইয়ার্সের আমার একটা এক্সপিরিয়েন্স ছিল। তো এখন আমি নিজেও স্টুডেন্ট ভিসায় আসছি। তো এখন আমি পড়াশোনা করতেছি, বাই দিস টাইম আমি জব করতেছি। তো এইটা আসলে কেউ যদি বলে যে হ্যাঁ আমি এই লাইফটাই আমি চুজ করে নিলাম, আমি এই লাইফেই থাকবো, এটা আসলে খুব চ্যালেঞ্জিং একটা লাইফ। আপনি কতদিন থাকবেন, আর আপনি যেখানেই কাজ করবেন তারাই বা আপনাকে কতদিন রাখবে। আপনি যতদিন তাদেরকে লাইক খুশি করতে পারবেন, খুশি করতে বলবেন, মানে কি আপনার পারফরমেন্স ভালো থাকবে, আপনি লাইক কোম্পানিকে আপনি ফিট করতে পারবেন, ততদিন পর্যন্ত কোম্পানি আপনাকে ফিটিং করে যাবে, আপনাকে স্যালারি দিয়ে যাবে, সব কিছু দিয়ে রাখবে। যখন একটা সময় দেখবে যে আপনার পারফরমেন্স লো হচ্ছে, তখন কোম্পানি মনে করবে যে না, তোমাকে দিতে আমার হচ্ছে না। কারণ এখানে ইউএসএতে ইমোশনের কোনো জায়গা নাই, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এখানে একদম আওয়ার বেসিসে কাজ হয়, কাজের কোনো বিকল্প নাই। শুধু যে আপনার মানে লাইক কাজের ওয়ার্কিং প্লেসে গিয়ে কাজ সেটা না, সেখান থেকে আসার পর বাসায় অনেক ধরনের কাজ থাকে। ভাইয়া যখন আসে তখন তারটা পুরাই উল্টা। সারা দুনিয়ার মানুষ যখন জেগে থাকে তখন তার ঘুমাইতে হয়। এটা যে কত বড় একটা চ্যালেঞ্জ, কারণ 2টা বাচ্চা আছে, চিন্তা করেন। একটার বয়স লাইক 5 বছরের মতো হবে বা 4.5 বছর এরকম হবে, আরেকটা বাচ্চার বয়স 6-7 ইয়ার্স এরকম হবে, একটু কম হবে, 6.5, আর একটা হচ্ছে 4.5। একটা 6.5 আর একটা হচ্ছে 4.5 বছরের বাচ্চা।
তো এই বাচ্চাগুলো দিনের বেলা কতটুকু ঘুমায়, আর ভাইয়া যখন ঘুমায় ছেলেগুলো বাসায় টিভি দেখে, মোবাইল দেখে, অনেক কিছু করে। তো ওই সময়টাতে ভাইয়ের কতটুকু ঘুম পারফেক্ট হয়। এর ভিতরে আবার ভাইয়াকে স্কুলে দিয়ে আসতে হয়, বাচ্চাকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হয়, খাওয়াইতে হয়, ড্রেস চেঞ্জ করাইতে হয়, গোসল করাইতে হয়, মানে যা লাগে আর কি। একটা মা যা করে একটা বাবার সেম সেই মায়ের ভূমিকাটা পালন করতে হয় মায়ের অ্যাবসেন্সে, যেহেতু মা কাজে থাকে। সো আপনারা যারা, বারবার বলতেছি, আপনারা যারা ফ্যামিলি সহ মাইগ্রেশন করতে চান, আই মিন লাইক মাইগ্রেট করতে চান আমেরিকাতে, আপনাদের ছোট বাচ্চা আছে, হ্যাঁ, আপনাদের মেন্টালি খুবই স্ট্রং থাকতে হবে। এনি কাইন্ড অফ ডিফিকাল্টিস আপনাকে সেটা মেনে নিতে হবে, যে কোনো চ্যালেঞ্জ আপনাকে গ্রহণ করতে হবে, এবং সেটার ইন পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে। এখানে টিকে থাকাটাই হচ্ছে চ্যালেঞ্জ। আপনি একটাতে ঢুকলেন, যে ভাইয়া যেটা বললো যে আপনি 10 দিন 15 দিন করে বের হয়ে গেলেন, এরকম করলে আপনি কোথাও মানে স্টার্টিংটা আপনার ভালো হবে না। আপনি কষ্ট করবেন। আপু একটু আগে বললো যে সে কান্না করছে, আমি বলছি যে আমিও কান্না করছি, এটা সবাই ব্যাক করে যায়। হ্যাঁ, আপনি যদি একবার বাংলাদেশে ব্যাক করেন, তাহলে আপনি ধরেন বাংলাদেশে আপনি 30-40 বছর কাজ করে যা করবেন, এখানে আপনি 5-6 বছর কাজ করে আপনি ওইটা করতে পারবেন, ঠিক আছে? সো লাইফটা খুবই চ্যালেঞ্জিং। সো আপু ফোন দিচ্ছে ভাইয়াকে, এখন বাসায় যাব, বাসায় গিয়ে ভাইয়ের সাথে আরও অনেক কথা হবে, বাচ্চাদেরকে নিয়ে যাব, ওখানে কিছু গেস্ট আসবে, সেখানেও কথা হবে। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এই চিন্তা যদি কেউ না করে সেই মেসেজ থাকতে পারে। রাইট। এমন অনেকেই আছে যে এসে চলে গেছে, তারা যে সে কাজ করতে কষ্ট হয়, ভালো পজিশনে ছিলাম, আমি এখন এইটা করতেছি, এগুলো কাজের বিকল্প কিছু নাই। মানে এখানে এসে ইগোটা, হ্যাঁ রাইট, সব কাজে এখানে সব কাজে সবাই সম্মান করে, মালিক যেটা করে এমপ্লয়ি সেটা করে। এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে মূল কথা, যে মালিক যেটা করতেছে এমপ্লয়ি সেটা করতেছে। আর এখানে কোনো ইগো রাখা যাবে না, যে আমি বাংলাদেশে কি করতেছি, কি ছিলাম না ছিলাম, আর এখানে এসে আমি কি করতেছি। এটা যদি কেউ এটারে কি বলে একটু ন্যারো ভাবে নেয় আর কি। হ্যাঁ, ভেদাভেদের কথা চিন্তা করে, যে পার্থক্য করে, সেই ইউএসএ কখনোই থাকতে পারত না। যারা বুলবুল আমারে গিফট করলো, আমি মানে হ্যাপি মানে ক্যালভিন ক্লিনের। আচ্ছা, ক্যালভিন ক্লিনের কত সাইজটা কত নিয়ে আসছে? এটা স্লিম ফিট। এটা ভালো না ভাই, শার্টের ফিটিংস ভালো হচ্ছে। এটা কেমন বানানো? এখন তুলে দিব, আসতেছি। কখনো দেখি নাই। আমার শার্টের ফিটিংস ঠিক আছে, পারফেক্ট ফিট শার্টের। না, এটা কাটতে হবে, আচ্ছা কাটতেছি। বেচারা অনেক ঝাল লাগছে। আপুর সাথে আমার শত্রুতা আছে, আমি ইচ্ছাকৃত ভাবে মাঝে ঝাল খাওয়াইছে, জানে যে আমি ঝাল খেতে পারি না। অনেকগুলো মরিচ দিচ্ছে, আর চটপুরিটা ভালো হয়েছে, চটপুরিটা খুবই ভালো হয়েছে। সস কিন্তু আমি বানাইছি, তাই না? চটপুরি সস টক, চটপুরি টক যেটা সেটা আমি বানাইছি। আপুর রান্নার হাত কেমন জানি না, ভালো বলবো না খারাপ বলবো না। আপনি আমাকে পেমেন্ট করেন, পেমেন্ট করলে আমি পেইড রিভিউ দিব আপনার চটপুরি। চটপটি খেয়ে অনেক ঝাল লাগতেছে, এখন কথা আসতেছে না মুখ দিয়ে, তারপরে কথা বলতে হবে। অনেক কথা বলছি, অনেক ইনফরমেশন দিচ্ছি, আপুর সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি, বনি ভাই সম্পর্কে ইনফরমেশন, দুলা ভাই সম্পর্কে ইনফরমেশন দিচ্ছি। তো এখানে প্রচুর পরিমাণ গেস্ট আসছে, অনেক গেস্ট আসছে। তো বনি ভাইয়ের এখন কেক কাটা হবে। বনি ভাই, আপনার এই ধরেন বয়স তো অনেক হয়ে গেছে, এখন শেষ বয়সে এসে বয়স বোঝা যায়, আগে তো বয়স বুঝতে হতো, এখন করলেই হয়েছে না। এখন আমার দেশে আমি সুন্দর করে বসে আছি। আপনার বৌদি এত সুন্দর একটা কেক আনলো, এত সুন্দর ভাবে লিখছে, এটা হ্যাপি বার্থডে মাই লাভ। বনি ভাই, ভাবির উদ্দেশ্যে কিছু বলেন, কিছু বলেন। ভাবির উদ্দেশ্যে আপনি আসেন না, আপনি আসেন, আরে আপনি ওইখানে বসেন না, ফ্রেম হওয়া লাগবে তো, ফ্রেমটা ফিল আপ হচ্ছে না। সামনে কিছু বলতে অভ্যস্ত না, সামনে কিছু বলতে অভ্যস্ত না। আজকে একটু বলেন, আজকে বলেন। আপনি জানেন যে আমার ব্লগটা পাবলিশ হবে, ঠিক আছে? আপনি কিছু বলেন।
কিছু আমি বলতে পারবো না, আমি এক কথায় প্রকাশ করবো। আসলে যেহেতু আমার দেরিতে বিয়ে করছি, এমনির সাথে আমার বিয়ের পরে এমনিকে পাওয়ার পরে আমি বলবো আমার জীবনটা পরিপূর্ণ, মানে কমতি নাই, শুধু হ্যাপি। এক কথায় প্রকাশ। ছোট থাকতে মানে স্কুলে থাকতে এক কথায় প্রকাশ অনেক পড়ছি, আজকে দেখলাম এক কথায় প্রকাশ। আজকে দেখলাম, হ্যাঁ। আর অবলীলা বলার জন্য বনি ভাইকে অনেক অনেক ধন্যবাদ, মানে এত সুন্দর করে এক্সপ্রেশনটা দেওয়ার জন্য। উনি হচ্ছে আমাদের আরেকজন ভাবি, উনি হচ্ছে আরেকটা ভাইয়া বনি ভাইয়ের ফ্রেন্ড। বিয়েটা কেমন হইতে হবে, আমার বউটা কেমন হবে, আমার খাওয়া কেমন হবে, সে আমাকে কিভাবে নিবে, হ্যাঁ এগুলো সত্য কথা। মানে যেটা ভাবি, যেটা আমি যেটা চাইছি এটা সত্য কথা। আপনি আবার বনি ভাইয়ের পক্ষ থেকে বলি, বনি ভাইয়ের সাথে আমাদের যখন নাকি পরিচয় হয় ফার্স্ট, বনি ভাই মনে আছে যখন আমাদের বাসা যান, আপনার সাথে আমার প্রথম পরিচয়, আমি তখন একসময় বলেও ফেলছিলেন যে কিভাবে করে বিয়ে করলেন, বিয়ের ঘটনাটা সব বললেন। তখনও সে আপনার প্রতি এই ছিল, গ্রেটফুল ছিল যে না আমি তখন এখন আর আছে কি সন্দেহ আছে? তখনও সে প্রকাশ করছে এইভাবে, যেভাবে করছে ঠিক ওইভাবে দেখো 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 শীঘ্র বনে বাড়ি গেছে কথা আমাদের ওকে, এখন কেক কাটার পালা। ভাই স্টার্ট করেন, আপু আছেন কি তুমি কিছু বলবা? এই আমরা কোনটা কাটবো? বলো, ওই কিছু বলো। ওই অনেকক্ষণ ধরে কেক খাওয়ার অপেক্ষায় আছি। কেক খাওয়ার অপেক্ষা, এই যে কেক কাটা হবে। আমার একটা দিন বিয়ে হয়েছে, আমার 8 বছর না, এই যে আমার যেহেতু এটা পছন্দ, ওর মামিরা 3 মামি 3টা। আমি সাধারণত যাইতে পারি সন্ধ্যার দিকে, সারাদিন কেউ ধরবে না, আমি যাবো বের করবো। মানে বড় জামাই হিসেবে ও যে আদর পায়, অনেক যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নানু বাসায়, আমার দাদু বাসায়, চাচি আম্মুরা, মামিরা, ফুপিরা সবাই ওর জন্য পাবে। আই লাইক বুড়ি। যাক আমরা একটা ভালো প্রতিবেশী পাইও, প্রতিবেশী বলেন বন্ধু বলেন যেটাই বলেন, আমরাও হ্যাপি। দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা সাথে সুস্থতা, ইনশাল্লাহ। অনেক রাত হয়ে গেছে, প্রোগ্রাম শেষ, সবকিছু শেষ। আপনারা এখন সিদ্ধান্ত নেন, মানে আপনাদের ডিসিশন কতটা পজিটিভ হবে, যে আপনারা ফ্যামিলি সহ মাইগ্রেট হবেন কিনা। সিদ্ধান্তটা পুরোপুরি আপনাদের। আমার সাইড থেকে যতটুকু সম্ভব ছিল আমি দেখাইছি, বলছি, তাদের অভিজ্ঞতা আপনাদেরকে শোনাইছি। সো আর কি কিছু বলার নাই। রাত 10টা বাজে, বাসায় ঢুকতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো ভালো ভালো ইনফরমেটিভ ব্লগ আমি আপলোড দিতে পারি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।